লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা একটা ইয়ে থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব খুঁড়ে নিয়ে গেল, মানে এটা এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া, ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো থাকতো না। কি করেছেন উনি পরিবেশ নিয়ে? একটা খাল উদ্ধার করেছেন, একটা এই ঢাকা শহরের 3-4টা তুরা, বেলা, ওইদিকে শীতলক্ষা, এদিকে বুড়িগঙ্গা, কোনোটার কোনো উন্নতি আছে? ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে? কোনো কিছুর উন্নতি নেই। আপনি যদি বিএনপির কাছে আসেন, বিএনপির কি আপনি অন্তত যদি আমি লিস্ট করি 2-4 হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না? আমরা বলবো। এখন আমরা আমাদের ইয়েটা কি, যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত, দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আমাদের ইশরাকের সাথেও, আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা, এটা নিয়ে আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশরাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সো কারোর সাথে আমাদের সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন, যদি নাকি সবাই চলে আসেন, তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই। দুর্নীতিটা আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন। এবং বিএনপির আর মিডিয়া, যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে, এটা মিডিয়ার বিষয় না। মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই। ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, ডিজিএফআই নিজে নিজে ফুটেজ বের হয়, অডিও বের হয়, ভিডিও বের হয়, পত্রিকা বের হয়। এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি? এগুলি আমরা জানি না, ডিজিএফআই দেয়। ডিজিএফআই দিয়ে বলে এই এই ঘটনা ঘটেছে, এবার এটা নিয়ে কাজ করো। সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। যেসব সুশীলরা আজকে 15ই আগস্ট নিয়ে করে, খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আছেন, কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারবে না। তোরা কই ছিলি রে জুলাইতে? 5 তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাফিজ, এই যে এই চ্যানেল 24 এর যে উপস্থাপক, এ বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে, সেই পোস্ট আছে আমার কাছে। বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন? এই আন্দোলনের ভিতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে, এদেরকে দ্রুত সরিয়ে নেন। এরাই তো সেই সুশীল। সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে করছে। প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে, প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে। ওই যে তৌহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে। তো এখন এই যেগুলো করছে তারা সুশীল সেজে, এটা আসলে সুশীলতা না। 15ই আগস্টের কথা যদি বলেন, ওই দিন আমি বিএনপি কে প্রথমে ধন্যবাদ জানিয়েছি যে তারা পজিশন নিয়েছে সেটার জন্য। বাট একটা জিনিস বলি ভাই, আপনারা ওই 15ই আগস্টের 32 নম্বরের আশপাশে কিছু ভিডিও ফুটেজ দেখলাম। এই ভিডিও ফুটেজটাতে কিছু মানুষ, কোনো একটু একটু এটা আমার ইয়ে হচ্ছে, এই কি বলে, কিছু মানুষজন আসছে, আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে করার জন্য এসেছি, তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে। পরের 15ই আগস্টে এটা মাথায় রেখেন, এই মজা যদি করতে থাকেন না, তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে, এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি, ওরে খুনি মামলা ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরা ধানমন্ডি থানায় নিয়ে ঢুকানো, ও খুনের দোষর, ও আওয়ামী লীগের দোষর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন, ওনারা যদি বিশ্বাস না করেন, তাহলে যাদেরকে বিশ্বাস করেন, মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই এই ধরনের লোকজন, ইভেন তোফায়েল আহমেদের বই পড়েন, ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময়, এবিসি টেবিসি বিবিসি, এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারা সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা, দেশে নিয়ে কোনো মানুষ মারা যাচ্ছে না। সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। তো শেখ মুজিব কত বড় বদমাশ ছিল, সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন, তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নেই, 2-4 জন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আইসেন।
আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই, সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন, তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে। এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই, সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা। নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব, এইটার দায় নিতে হবে। সিরাজ শিকদার আমার নেতা, আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব। শেখ মুজিব সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে। সাতার হাড্ডি ভেঙে দেবো আরামজাদা। শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়োরের বাচ্চা, তোর সাতার হাড্ডি ভেঙে দেবো। বাংলাদেশে যেদিন আমি আসবো, আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি। শুয়োরের বাচ্চা, সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে, শুয়োরের বাচ্চা, হারামজাদা। না, তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক। আমরা তো আসলে হাসিনা না, কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না। আমার নেতাকে হত্যা করছে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে। তুমি শেখ মুজিবকে যদি দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত, আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত। এই যে 30,000 জাসদের নেতা কর্মীকে হত্যা করা, তার 15,000 হত্যা করা, আমি জাসদ করি না, আমি কমিউনিস্ট ছিলাম। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে মারার বদলা আমি নেব, শুয়োরের বাচ্চা। তো এবং তার এটা তো তার বক্তব্যই আছে, সে বলেছে কোথায় সিরাজ শিকদার, তার মানে সে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে, এই হত্যার সাথে সে জড়িত, এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এগুলো করছে, এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আছে চামড়া ব্যবসা, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম, যে টাকা যেমন আছে, আবার কোন কোন শিল্পী কোন কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেলও করা হচ্ছে। হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল, যে চোরাচালান এবং ব্ল্যাকমেলিং এর বহু কিছু, তো ওই হুমকিও দেওয়া হচ্ছে, টাকাও দেওয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার, যে আমরা তো হাসিনাকে পছন্দ করি না, আমরা তার এইসব। একটা জিনিস বলি কনক ভাই, ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য। সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বলবো না জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না ভিডিওটা? বুরকাওয়ালা মহিলা, মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝে কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরে ওখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে। আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হতো, পাড়ায় মেরে ফেলতো ওইখানে। আপনি তার ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে, না ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে, দাদা আমার চোখের সামনে দেখেছি। এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিলাম। তো এই যে কাজগুলো করেছেন, এগুলো এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নেই 2-4টা লাশ আমরা দেখিনি। আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই, আর ভাই বন্দুক নিয়ে আসতো, ছেলে পেলে সব সামনে যাইতো। এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল। কারা করেছে এগুলো? রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে। যারা 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 এইখানে যে সমস্ত সোকল্ড কালচারাল ফ্যাসিস্ট, যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে, এদেরকে যদি কোন পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয়, কোন টিভি চ্যানেল যদি তাদের কোন প্রোগ্রাম এয়ার করে, তাদেরকে দেখে নেব। আমি আজকে বলে দিলাম, তাদেরকে দেখে নেব, এবং আমি যেটা বলি সেটা করব।
এবং কিছু গণমাধ্যমও শেখ মুজিবের যেমন সমকাল, এই আজাদের সমকাল, তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের 3 পৃষ্ঠা পরে যায় চিকন এক জায়গার মধ্যে, শেষের পৃষ্ঠাও না, পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝখানে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি। এবং অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে, টেলিভিশন এগুলো করেছে। না, আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই মানে ফ্যাসিবাদের যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন। পিনাকিদা যেটা বললেন, পরিচালক, প্রযোজক, টেলিভিশন ওনার, ফিল্ম ওনার, তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন, না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই। তো দাদা, এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা যে জায়গায় দেখি, চিফ অ্যাডভাইজার ইউনূসকে আমরা নিশ্চয়ই সমান দৃষ্টিতে দেখবো না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, গত 1 বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই। এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি চালাতে পারতেন। আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না? ডক্টর ইউনূসের দায় উনি কিভাবে এড়াবেন, কি মনে করেন আপনি? না, এটা তো প্রথম থেকে বলতেছি, যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে নেওয়া হচ্ছে, এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন। হ্যাঁ, এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে এবং ছাত্রদেরকে এটার দায়টা নিতে হবে। তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা বিপ্লবের কোন বালটা করছে, বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে? কোনো কিছুই করেনি। তো তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না, তারা এই রক্তদানের মর্ম বুঝবে না, তারা এই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না, তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি, আমরা কোন কষ্ট, কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি, আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি। এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো, যদি 24-এ আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম, তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না। ওদের কারো কিছু হতো না, কার কি হতো? হ্যাঁ, হয়তো আসিফ নজরুলের কিছু হইতো, আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো, হয়তো প্রফেসর ইউনূস জেলে যেতেন, আর আর কার কি হতো? কারো কিচ্ছু হতো না। তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল, ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল। হ্যাঁ, অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করলো। আমরা বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা, কেউ মাথায় নিল না, কেউ কানে তুললো না। একটা বিপ্লব হলো, বিপ্লব বাদ দেন, একটা সরকার পতন হলো, পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে। তো কেন একটা জাতীয় সরকার হলো না? কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না? কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই? থাকলে তো আজকে অবস্থা হতো না। আপনি দেখেন, প্রফেসর ইউনূস 2বার ওই যে বডি সোহেল আছে না, বডি সোহেলের সাথে মিটিং করছে 2বার ডেকে নিয়ে তার অফিসে। প্রফেসর ইউনূসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার। একবার। বডি সোহেলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে, আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না? কোথাও ডাকছে? মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে? করেনি। দেবপ্রিয়কে করে এসে এনগেজ, অমুককে করে এসে এনগেজ, তমুককে করে এসে এনগেজ, আর একটা করে ঝামেলা করে। আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনূসের কেউ চোদে না, আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি, আমরা পাশে এসে দাঁড়াই। না, এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন, এনজিও করেন, উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সে অনুযায়ী লোক দিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না। তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে? যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম, মন চাইলে আমি এনজিও থেকে নিলাম, মন চাইলে আমার অমুক ভাইরে নিলাম, অমুক ভাইয়ের ছেলেরে নিলাম, অমুক ভাবে নিলাম। তাই তো করছে। 1 বছরে আমার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, অমুক তমুক, এই তো আমি যাকে চিনি, আমার যে বন্ধু, এই তো নিয়ে করছে। সে স্বীকারও করছে যে পাইনি, তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে। তো তারপরে 1 বছর চলে গেল, তো এর মধ্যে রিভিউ করতে পারলেন না?
না, এই দায় তো নিতে হবে। এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি, খারাপ খবর শুনি। আমি জানি না ওইদিকে যাচ্ছে কিনা, কি হচ্ছে আদৌ উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন। মানে এই পরিস্থিতিতে আমরা ধরেন আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের সেনা অফিসার, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের মাস্টার, প্রত্যেকে মানে ধরেন যারা 3-4টা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে রিগড নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা প্রত্যেকেই স্ব জায়গায় বহাল। আপনি কোথাও কাজ করেন নাই, আপনি কি শাস্তি চাচ্ছেন? আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন? এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন। আচ্ছা, একটা জিনিস বলেন কনক, আমি বলি, মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি তো মাঝে মাঝে খেপে খেপে যাই, তো এখন করার কিছু নাই, এটাই আমার নেচার আর কি। তো রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না, বলেন তো? আপনি এতদিন কাজ করছেন না? হ্যাঁ ইলিয়াস, তোমার একটা চিন্তা আছে না? এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে, করা উচিত আছে কি? ইয়েস অর নো বলো, আছে? মিউট হয়ে আছো। অবশ্যই অবশ্যই। প্রফেসর ইউনূসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে, আমারও আছে, আধা ঘন্টা কথা বলছে যে আচ্ছা বলেন তো, আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যেরকমই করেন, যতটুকুই করেন, করছেন তো, আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে? কেউ কিছু বলছে? নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে? একজন বলছে? কেউ বলে নাই। কেন বলেনি? মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই? আমাদের লেখাপড়া করি না আমরা? নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না? নাকি আমরা কিছু বুঝি না? নাকি আমরা মূর্খ সদা? আমরা কিছু বুঝি না, মানে ওই যে একটা ইয়ে আছে না, মুখ খারাপ করতে হয় আর কি, সরি, মানে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এটা দিস ইজ লাইফ। হ্যাঁ, দিস ইজ লাইফ। ওইটা ওই ছোটবেলায় আমাদের ইয়ে আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল, যারা লাশ কাটতো আর কি, লাশ কাটতে আমাদের হেল্প করতো। হ্যাঁ, ডেড বডি তারা প্রিজার্ভ করতো, পোস্টমর্টেমেও তারা হেল্প করতো, আর ডেড বডি কাটতেও খুব এক্সপার্ট, ভেরি এক্সপার্ট তারা। তো ওই রকম পচা টচা লাশটা আসতো সারাক্ষণ, এর গন্ধটা অন্তত বিভৎস গন্ধ। তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো, মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি। হ্যাঁ, তো ওর একজন, এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে। হ্যাঁ, এত দার্শনিক কথা বলতো না, এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের এই ফিলোসফি গুলো জানে না আর কি। তো বড় লোক এবং গরিব এদের মধ্যে যে তফাৎ, এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে। হ্যাঁ, তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আর এখানে মিউট করা যাবে না, বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দিস ইজ ফিলোসফি, দিস ইজ লাইফ। সে বলতো যে ভাই, আমরা শাক খাই, পেতনি লাগাই, আর ভূত হয়, আর উনারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। তো এই যে সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার, এইখানে দরকার সোনা খাওয়া লোক, যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে, তাদেরকে দরকার প্রফেসর ইউনূসের সরকারের। আর আমরা, আমাদের বাপেরা শাক খেয়েছে, পেটনি লাগিয়েছে, আমরা ভূত হয়েছি। আমাদের কি? আমাদের এটা রাষ্ট্র? এটা আমাদের রাষ্ট্র না, এই রাষ্ট্র ওদেরকে, ওদের যারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। আমাদের মতো পেতনি পেতনি চোদার রাষ্ট্র এটা না, তো এটা গরিবের রাষ্ট্র তো না, এটা খুবই দরিদ্রের রাষ্ট্র না, এটা গণমানুষের রাষ্ট্র না, এটা এলিটের রাষ্ট্র। এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এবং এটাই আমার লক্ষ্য। আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি মাপ চাই। না না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ ধরেন অনেক কথা সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি, এবং ধরেন আসলেই তো তাই দাদা, তাই না? আসলেই তো তাই। তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা। মানে লক্ষণ তো বলতেছে না আর কি। এখন সামনে যে সংকটগুলো আসছে, সেই সংকটগুলো আদৌ কিভাবে নিরসন করবেন। আজকে দেখলাম
জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন, ওরা অঙ্গীকারনামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে। মানে একটা মানে কি বলবো, একটা তামাশা, চারিদিকে তামাশা চলছে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা শুনি। আপনার ওভারঅল কি মনে করেন, ইউনূস কি আসলে নির্বাচনে সক্ষম হবেন কিনা, এখন আসলে করণীয় কি? সময় তো আর হাতে বেশি বাকি নাই। তো সার্বিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে। আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে, এই সরকারকে দিয়ে সম্ভব নয়। এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি দেখেন, তিনি যা কনস্টেবল, এসআই, এই খাইছো কি খাইছো কি দিয়ে খাইছো, মানে এমন একটা ভাব উনি চাটের বা লাল বুঝছেন। এবারে তোরে তো দেখতে কনস্টেবল মতো দেওয়া যায়, দেখা যায় ওখানে গিয়া করি যে খাইছো কি খাইছো, এটা কি কোনো ভাষা নাকি? শেখ মুজিব আপনি সবাই তুই তুই করে তুমি বলা কে? তুমি পারমিশন নিস আমার কাছে, তুমি বলবা? কনস্টেবলকে সম্মান দেন। এগুলি করে এই বন্যা টন্যা সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম। আপনি উপদেষ্টা যতগুলো আছে, আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি, আসিফ নজরুল তো বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই হোক আর যাই হোক, তারপরে সে বলেছে। এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট 2-3 জন ছিল, এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে, হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে? একজনও নাই। এগুলো তারা করেছে। সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যায়। তবে একটা জিনিস বলে রাখি, যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন। এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না। চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন, যেদিন চেয়ার পাছার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাছার চামড়া উঠানো শুরু হবে। এখন পর্যন্ত ফেনীর 16টা লোক জেলখানায় আছে, ভালো লাগে না? এখন পর্যন্ত আমি লিস্ট নিলাম, ওই দিন 800 জনের উপরে লিস্ট। আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি বলছি, আমাদের স্বামী ভাইরও বলছি। স্বামী ভাই আমার ওই দিন ফোন করছে, বলছে ভাই কারা কারা আছে? আমি বলছি ভাই আমি আপনারা দিব, আমি আমি যে যে জায়গায় দেওয়ার দরকার আমি দিব, দেখি কে কি করে। এখন পর্যন্ত বিডিআর এর লোকগুলো ভাই জীবনে এই পৃথিবীর ইতিহাসে এখন, আরে ভাই শেখ হাসিনা আমার জীবনে আমার নিজের চোখে যত মানুষ দেখেছি, পরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম 2 দিন, আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে, ওর মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না। ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যেটা শেখ হাসিনা করেছিল। সো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে। তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে, সেই শুনানির শেষে আদেশটা দিবে, বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে। তারপরে গেল রবিবার, সোমবার, and it's been 8 months। এই 8 মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোনো বিচার? ডক্টর ইউনূস বাল ফালান আপনি কি করেন কি? আপনি এগুলি দেখেন না চোখে? এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে থুয়া তারপর চলে যাবেন। সো এই টাইপের কোন সরকার আমরা দেশে চাই না, যত দ্রুত সম্ভব। আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি। ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি একটা এই কার্ড কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন। আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার। এবং আমার বিশ্বাস, আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি, এবং বিএনপি যেটা সত্যি কথা, এই যে বললেন যে চাঁদাবাজি, প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের কোন এক উপজেলার জেলার, আরে ভাই সে ছাত্র দল, মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি, তারও নিয়ে নিউজ হয় বিএনপি ছাত্র দল, এই কি স্বেচ্ছাসেবক দল নেতা, মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি করেছে। আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে, যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে, একটা মন্ত্রণালয় দেখেন, সবখানে তো দুর্নীতি হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি, এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে। সো এগুলো করা হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে মনে হয় এই অবস্থা হতো না। এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে। তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে, কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না, কিন্তু তার সাথে সাথে বহিষ্কার করছে। হচ্ছে তো ব্যবস্থা নেওয়া। তো আমি মনে করি যে একটা সরকার আসলে, তারেক রহমান যদি সরকার প্রধান হয়, সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে। এবং তারেক রহমান যদি দেশে যায়, আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে। সো
ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি। এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি নির্বাচন পেছনে মানে আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে, যদি সম্ভব হয় 1 বছরে সম্ভব হতো, আরো 6 মাস সময় আছে, আপনি সরান। আপনি কেন এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন? আপনি নতুন করে লোক, দেশে অনেক মানুষ আছে, বিজ্ঞ লোকজন আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে, যাদের শক্তি আছে, তারা করবে। সেটা না করে যদি এইভাবে করতে চায়, আমার মনে হয় এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না, করবো না। এইভাবে দেশ চলতে পারে। দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই, শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলে। এই জন্য এতগুলো মানুষ, ওগুলো তো চোখে ভাসে এখনো। আপনার মনে নাই কোনো আমরা ঘুমাই নাই, রাত গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে, কি হচ্ছে, কি, আরে ভাই মানুষগুলো মারা যাচ্ছে চোখের সামনে। যখন এই যে করলো, লাইট গুলো সব ইন্টারনেট বন্ধ করে যখন ছবিগুলো আসতে থাকলো, ভাই খুব খারাপ। এগুলো এখনো মানসিক ভাবে দেয়। আপনি এরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন, এটা কোন ধরনের সুশীলতা রে ভাই? আপনি ক্ষমতা এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমানকে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন, এগুলো আমরা দেখেছি। দেখছি অনেক কিছু। এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের, তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না, তখন কিন্তু সব ফিরে ন্যাংটা করা হবে। সময় থাকতে সাবধান হন, দেশটা সঠিক পথে নিয়ে যান। জি দাদা, আপনার সর্বশেষ পর্যবেক্ষণ, মতামত, পরামর্শ। না, আমি ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্ট্যাবিলিটি নিয়ে আসা উচিত দেশে। এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত। এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে, আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে, সবাইকে নিয়ে। যদি সেটা চালায়, ওয়েল অ্যান্ড গুড। অবশ্যই নির্বাচনের আগে আরো অনেক সময় আছে, কারণ আমি আর একটা কনসার্নের কথা বলেছি, সেটা হচ্ছে যে এখনো 63% মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে। সো এই 63% মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামীর রাজনীতি কি হবে, আগামী রাজনীতি কি হিসেবে নির্বাচিত হবে। কোন ফ্রন্ট যদি তৈরি হয়, গড়ে ওঠে, রাজনৈতিক ভয়েস যদি দেয় 63% মানুষকে, প্রবাবলি তাহলে এই 63% মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টই রাজনৈতিক ক্ষমতায় যাবে। দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। আরো অনেক হয়তো আমি একটু যে আপনি নির্বাচন, ইলিয়াস নির্বাচনে চাচ্ছেন, আপনি নির্বাচনের কথা বলছেন, আমি নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনূস, এই সক্ষমতার জন্য কি করণীয়? এই যে আগামী যে 6 মাস আছে, এই সময় 6 মাসে আসলে পিন পয়েন্ট কি করণীয়? সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দিয়ে সম্ভব না, তাহলে আপনার রিসাফল করতে হবে, না হলে নির্বাচন দিয়ে দিতে হবে। প্রশাসন তো এখন বিএনপির দখলে আছে। সো আমার মনে হয় অসম্ভব কিছু না। কি হবে, আর বিএনপি আসবে, নাহলে জামাত এনসিপি আসবে, প্রশাসন বিএনপির দখলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না। ভাই বিএনপি, আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসলে আমি এটাই ওই কথাটা বোধহয় ওই সময় শেষ করেছি, আমি চাই এবার আসুক জামাত ইসলাম, তাদের সাংগঠনিক ভাবে আরো বেশি সমৃদ্ধ হোক, তাদের মানুষের আরো বলুক। এবং আমার মনে হয় 5 বছরে বিএনপি যত ভুল করবে ততটা জামাতমুখী হবে মানুষ। তো 5 বছর পরে জামাত আসবে। এখন যেহেতু হাসিনা যাওয়ার পর আমি আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি কোন ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না, যাদের নামের সাথে ইসলাম আছে। এবং আমি অত বিশাল ইমান আমার শক্ত না, তো এই কারণে বললাম এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন, বা বিএনপির আসা উচিত, তারেক রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত। এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো ওইটুকু সক্ষমতা তার শারীরিক ভাবে আছে, আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দেয়। আমার মনে হয় বেটার হবে। এখন বিএনপির যেগুলো দেখা হচ্ছে এত, আচ্ছা ভাই একটা জিনিস বলি, ধরেন আগে ইজারা নেওয়া হতো একটা গরুর হাটের, মানে আগে নেওয়া হতো না, সেটা কে নিত? মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত? এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই, কোনো প্রশাসন নাই, নিয়ম নাই, শৃঙ্খলা নাই, বিএনপির 3 গ্রুপ যা ঠেলাঠেলি করছে। এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি হয় নাই করে, মানে এই যে ট্রাক আসে ঢাকায়, কোনোদিন কি একদিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো? এখনো হয়।
আমি এটার সমর্থনে কথা বলছি না, কিন্তু হয়তো হতো। 5 আগস্টের পরে কয়েকদিন বন্ধ ছিল। ওইটা 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 তো অন্য জিনিস, ওই সময় তো কিছুই ছিল না। ওই সময় জনগণের হাতেই দেশ ছিল, যে কারণে বন্ধ ছিল। কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল, কখনোই এটা বন্ধ রাখা যায়নি। হয়তো মিলিটারি কিছু সময় 1/11 এর কিছু সময়টাতেই ছিল, কিছু ভালো সময় ছিল। যাক, এটাই আর কি। তো চাঁদাবাজি এই দেশে ছিল, বন্ধ হওয়া উচিত। যেভাবে এখন